নমস্কার দর্শক বন্ধুরা, ইপিএস 95 হায়ার পেনশন নিয়ে কলকাতা হাইকোর্টের 17ই আগস্টের গুরুত্বপূর্ণ রায় নিয়ে এখন দেশ জুড়ে পেনশনভোগীদের মধ্যে আলোচনা চলছে। বিশেষ করে যাদের হায়ার পেনশনের দাবি শুধুমাত্র এই কারণে আটকে দেয়া হয়েছে যে তারা 58 বছর বয়সী ইপিএস থেকে বেরিয়ে গিয়েছিলেন, অথচ চাকরি থেকে তাদের প্রকৃত অবসর হয়েছিল 1 সেপ্টেম্বর 2014 পরে। তাদের জন্য এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আদালত একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, 58 বছর বয়সে ইপিএস থেকে বেরিয়ে যাওয়া এবং চাকরি থেকে বাস্তবে অবসর নেওয়া এক বিষয় নয়। আর এই পার্থক্যটাই গোটা মামলার মূল বিষয়। আজকের ভিডিওতে আমরা শুধু হাইকোর্টের রায়ের শিরোনাম বলবো না, বরং এই রায়ের আসল অর্থ কী, কোন পরিস্থিতিতে এটি গুরুত্বপূর্ণ, আর আপনার নিজের ক্ষেত্রে কোন কোন তারিখ এবং নথি সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে সেটাই বুঝে নেওয়ার চেষ্টা করব। মামলাটি হলো সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার বনাম গোবিন্দ প্রসাদ বেরা, 17ই আগস্ট 2026 কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি অনুজ সিংহ MAT 178/2026 মামলায় এই রায় দেন। আর একটি বিষয় শুরুতেই গুরুত্বপূর্ণ, এই মামলাটি প্রায় 30টি অন্য আপিল থেকে আলাদা করে শুনেছিল আদালত, কারণ এই মামলার তথ্য এবং পরিস্থিতি অন্য মামলাগুলির থেকে কিছুটা আলাদা ছিল। এবার আসুন গোবিন্দ প্রসাদ বেরার বিষয়টি বুঝে নিই। গোবিন্দ প্রসাদ বেরা তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের কর্মচারী ছিলেন এবং তিনি ইপিএস 1995 সদস্যও ছিলেন। তিনি 58 বছর বয়স পর্যন্ত হায়ার পেনশনের অপশান ব্যবহার করেননি। সেই সময় পেনশনের জন্য প্রযোজ্য বেতন সীমা ছিল 6500 টাকা। কিন্তু এখানে আসল বিষয় হলো, তিনি 58 বছর বয়সে চাকরি থেকে অবসর নেননি। তিনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি চালিয়ে যান এবং শেষ পর্যন্ত 31শে জুলাই 2016 তারিখে চাকরি থেকে অবসর নেন। অর্থাৎ তিনি 1 সেপ্টেম্বর 2014 অনেক পরে বাস্তবে চাকরি থেকে অবসর নিয়েছিলেন। এরপর সুপ্রিম কোর্টের সুনীল কুমার বি মামলার রায়ের মাধ্যমে হায়ার পেনশনের জন্য যে সুযোগ তৈরি হয়েছিল তার ভিত্তিতে গোবিন্দ প্রসাদ বেরা 18ই মার্চ 2023 সালের হায়ার পেনশনের অপশন দেন। তিনি নিয়োগকর্তার অংশের অতিরিক্ত বা ডিফারেন্সিয়াল কন্ট্রিবিউশন প্রযোজ্য সুদ সহ জমা দিতে সম্মতও হন, কিন্তু তারপরও তাঁর দাবি গ্রহণ করা হয়নি। 18ই এপ্রিল 2024 তারিখে ইপিএফও তার হায়ার পেনশনের দাবি প্রত্যাখ্যান করে। এরপর তিনি আদালতের দ্বারস্থ হন। মামলাটি প্রথমে সিঙ্গেল বেঞ্চে যায় এবং সেখানে কর্মচারীর পক্ষেই রায় আসে, কিন্তু ইপিএফও সেই রায় মেনে নেয়নি। তার ডিভিশন বেঞ্চে আপিল করে। ডিভিশন বেঞ্চ ইপিএফও এমন কয়েকটি আগের মামলার উল্লেখ করে যেখানে হায়ার পেনশনের দাবি খারিজ হয়েছিল, কিন্তু এখানেই কলকাতা হাইকোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরে। আদালত লক্ষ্য করে যে ইপিএফও যে মামলাগুলির ওপর নির্ভর করছে সেগুলিতে সংশ্লিষ্ট কর্মচারীর 1 সেপ্টেম্বর 2014 আগেই চাকরি থেকে অবসর নিয়েছিলেন, কিন্তু গোবিন্দ প্রসাদ বেরার ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন 31 জুলাই 2016 তারিখে, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2014 পরে। এই পার্থক্যটাই আদালতের রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। সহজভাবে বললে একটা বিষয় আমাদের বুঝতে হবে, ইপিএস এর নিয়ম একজন সদস্যের স্কিমের সদস্য পদ এবং পেনশন পাওয়ার অধিকার বা পেনশন ভেস্টিং নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু শুধুমাত্র 58 বছর বয়সে ইপিএস থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি একজন কর্মচারীর প্রকৃত চাকরি থেকে অবসরের তারিখকে বদলে দেয় না। অর্থাৎ কেউ 58 বছর বয়সী ইপিএসের সদস্য পদ থেকে বেরিয়ে গেলেই এমনটা বলা যায় না যে তিনি 1 সেপ্টেম্বর 2014 আগে চাকরি থেকে অবসর নিয়েছিলেন। এই বিষয়টি কলকাতা হাইকোর্ট গোবিন্দ প্রসাদ বেরার মামলায় গুরুত্ব দিয়েছে। আর এখানেই এই রায়ের গুরুত্ব, কারণ অনেক কর্মচারী হয়তো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে তাদের চাকরি 58 বছর বয়সে শেষ হয়নি। তারা আরও কয়েক বছর কাজ করেছেন, কিন্তু ইপিএসের নিয়ম অনুযায়ী
অনুযায়ী 58 বছর বয়সের পর তাদের সদস্যপদ নিয়ে আলাদা হিসাব হয়েছে। ফলে শুধু একটি তারিখ দেখে যদি পুরো বিষয়টি বিচার করা হয় তাহলে প্রকৃত চাকরি থেকে অবসরের তারিখটি উপেক্ষিত হয়ে যেতে পারে। এই মামলায় আদালত সেই পার্থক্যটি স্পষ্ট করেছে। এবার আসি আদালতের বাস্তব নির্দেশের দিকে। ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার কোনো কারণ দেখেনি। আদালত মেনে নিয়েছে যে গোবিন্দ প্রসাদ বেরা উচ্চ বেতনের ভিত্তিতে তার নিয়োগকর্তার করা উচ্চতর পিএফ কন্ট্রিবিউশনের সঙ্গে সামঞ্জস্য রেখে হায়ার পেনশন পাওয়ার অধিকারী। শুধু তাই নয়, আদালত পরবর্তী পদক্ষেপের জন্য নির্দিষ্ট সময়সীমাও ঠিক করে দিয়েছে। আদেশের তারিখ থেকে 10 দিনের মধ্যে ইপিএফওকে পিটিশনারকে জানাতে হবে যে ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট এবং প্রযোজ্য সুদ মিলিয়ে তাকে মোট কত টাকা জমা দিতে হবে। ইপিএফওর কাছ থেকে সেই হিসাব পাওয়ার পর পিটিশনারকে 10 দিনের মধ্যে নির্ধারিত টাকা জমা দিতে হবে। এরপর সেই টাকা জমা হয়ে গেলে ইপিএফওকে 6 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট হায়ার পেনশন অনুমোদন এবং প্রদান করতে হবে। এর সঙ্গে প্রাপ্য এরিয়ার্সও দেওয়ার নির্দেশ রয়েছে। অর্থাৎ এই মামলায় আদালত শুধু নীতিগত কথা বলেনি, হায়ার পেনশন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমাও দিয়েছে। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। এই রায়কে এমনভাবে প্রচার করা ঠিক হবে না যে কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তের ফলে প্রত্যেক ইপিএস 95 পেনশনভোগী এখন হায়ার পেনশন পাওয়ার অধিকারী হয়ে গেছেন, এটা এই রায়ের অর্থ নয়। এই সিদ্ধান্তটি গোবিন্দ প্রসাদ বেরার নির্দিষ্ট তথ্য এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে দেয়া হয়েছে। তার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত, তিনি 58 বছর বয়সে ইপিএস থেকে বেরিয়ে গেলেও চাকরি থেকে তার প্রকৃত অবসর হয়েছিল 31 জুলাই 2016 তারিখে। দ্বিতীয়ত, তাঁর নিয়োগকর্তা স্ট্যাটুটরি ওয়েজ সিলিংয়ের ওপরে বেতনের ভিত্তিতে পিএফ কন্ট্রিবিউশন করেছিলেন। তৃতীয়ত, সুপ্রিম কোর্টের রায়ের পর তিনি 2023 সালে হায়ার পেনশনের অপশন ব্যবহার করেছিলেন। তাই নিজের ক্ষেত্রে শুধু এই রায়ের একটি লাইন দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আপনার নিজের 3টি তারিখ বিশেষভাবে দেখতে হবে। আপনি 58 বছর বয়সে কখন পৌঁছেছিলেন, ইপিএস থেকে আপনার এক্সিটের তারিখ কী ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, চাকরি থেকে আপনার প্রকৃত অবসরের তারিখ কবে ছিল। এর পাশাপাশি আরও 2টি বিষয় দেখতে হবে। উচ্চ বেতনের ওপর আপনার পিএফ কন্ট্রিবিউশন হয়েছিল কিনা এবং হায়ার পেনশনের অপশন আপনি ব্যবহার করেছিলেন কিনা বা আপনার সেই অপশনের বর্তমান অবস্থা কি। এই তথ্য এবং নথিগুলি আপনার নিজের মামলার বাস্তব অবস্থান বুঝতে সাহায্য করবে। তাই যদি আপনার হায়ার পেনশনের দাবি শুধুমাত্র এই কারণে আটকে দেয়া বা খারিজ করা হয়ে থাকে যে আপনি 58 বছর বয়সে ইপিএস থেকে বেরিয়ে গিয়েছিলেন অথচ আপনার প্রকৃত চাকরি থেকে অবসর হয়েছিল 1 সেপ্টেম্বর 2014 পরে, তাহলে কলকাতা হাইকোর্টের এই রায় আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু গুরুত্বপূর্ণ মানেই স্বয়ংক্রিয়ভাবে হায়ার পেনশন পাওয়া নয়। আপনার যোগ্যতা নির্ভর করবে আপনার নিজের সার্ভিস রেকর্ড, কন্ট্রিবিউশন, অপশনের তথ্য এবং অবসরের তারিখের ওপর। আর এখানে এই রায়ের আসল শিক্ষা। একজন কর্মচারী সারা জীবন কাজ করার পর অবসরের সময় যখন তার পেনশনের প্রশ্ন আসে তখন একটি তারিখের পার্থক্য তার ভবিষ্যৎ আয়ের ওপর বড় প্রভাব ফেলতে পারে। অনেকের কাছে হায়ার পেনশন শুধুমাত্র একটি অতিরিক্ত সুবিধা নয়, অবসরের পর সংসারের খরচ চালানো, ওষুধের খরচ, বাড়ি ভাড়া, পরিবারের দৈনন্দিন প্রয়োজন সব কিছুর সঙ্গে এই পেনশনের সম্পর্ক থাকতে পারে। তাই আদালত এমন একটি পর্যবেক্ষণ স্বাভাবিকভাবেই বহু পেনশনভোগীর কাছে আশার বিষয় হয়ে উঠেছে। তবে আশার সঙ্গে সতর্কতাও জরুরি। কোনো খবর দেখে নিজের মামলায় একই ফল হবে ধরে নেওয়া উচিত নয়। আপনার নিজের নথি এবং তারিখ আগে যাচাই করা দরকার। আর এই কারণেই গোবিন্দ প্রসাদ বেরা মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 58 বছর বয়সে ইপিএস থেকে এক্সিট এবং চাকরি থেকে প্রকৃত অবসরকে এক করে না দেখা। একদিকে প্রি 2014 অবসরপ্রাপ্ত কর্মচারীদের মামলা রয়েছে, অন্যদিকে 1 সেপ্টেম্বর 2014 পরে বাস্তবে অবসর নেওয়া
কর্মচারীদের পরিস্থিতি রয়েছে। কলকাতা হাইকোর্টের এই রায় সেই পার্থক্যটিকে আবার সামনে নিয়ে এসেছে। আমরা চেষ্টা করি শুধু আদালতের রায়ের হেডলাইন আপনাদের জানানোর নয়, বরং সেই রায় আপনার মতো কর্মচারী এবং পেনশনভোগীদের ক্ষেত্রে বাস্তবে কী বোঝাতে পারে সেটাও সহজ ভাষায় তুলে ধরার। আজকের রায় থেকে আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কথা মনে রাখুন। 58 বছর বয়সে ইপিএস থেকে এক্সিট করা এবং চাকরি থেকে অবসর নেওয়া এক বিষয় নয়। 1 সেপ্টেম্বর 2014 আগে এবং পরে প্রকৃত অবসরের তারিখ এই ধরনের মামলার গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করতে পারে। আর হায়ার পেনশনের যোগ্যতা বোঝার জন্য আপনার নিজের সার্ভিস রেকর্ড এবং কন্ট্রিবিউশনের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী আলোচনায় এই রায়কে সাম্প্রতিক অন্যান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে মিলিয়ে দেখার প্রয়োজন রয়েছে, বিশেষ করে প্রি 2014 এবং পোস্ট 2014 অবসরপ্রাপ্তদের হায়ার পেনশন যোগ্যতার ক্ষেত্রে কোন পার্থক্যগুলো যুক্তিদায়ক হয়ে উঠছে এবং কোন পেনশনভোগীদের এখনও বেশি সতর্ক থাকা দরকার, সেই বিষয়গুলো আরও পরিষ্কার হবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের নিজের হায়ার পেনশনের বিষয়টি বুঝতে হলে মনে রাখবেন, শুধু একটি রায় নয়, নিজের নথি এবং নিজের অবসরের তারিখই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমাদের এই চ্যানেলে নিয়মিত আপনারা ইপিএস 95 এবং হায়ার পেনশন সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।